মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে 5 অঙ্গরাজ্যের সবকটিতে ট্রাম্পের জয়, 4টিতে জয় পেলেন ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আবারও পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে পিয়ংইয়ং, দাবি সিউলের। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হল সিরিয়া বিষয়ে তৃতীয় পর্বের জেনেভা শান্তি আলোচনা। আলেপ্পোয় সংঘর্ষে নিহত অন্তত 30। এবং গোলান মালভূমিতে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি প্রত্যাখ্যান নিরাপত্তা পরিষদের। অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনির সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে মঙ্গলবার 5টি অঙ্গরাজ্যে দলীয় প্রাইমারির সবকটিতে জয় পেয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে 5টির মধ্যে 4টিতে জয় পেয়েছেন ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন ও চাকরির সুযোগ সম্প্রসারণের প্রতিশ্রুতি পূরণে হিলারি ব্যর্থ হবেন উল্লেখ করে চূড়ান্ত লড়াইয়ে তাকে বিজয়ী না করতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। আর রাষ্ট্রীয় ঐক্যের স্বার্থে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ী করার আহ্বান জানান হিলারি ক্লিন্টন। আবারও জয়ের আনন্দে উদ্ভাসিত রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের ভক্ত ও সমর্থকরা। মঙ্গলবার অনুষ্ঠিত দলীয় প্রাইমারিতে কানেটিকাট, ডেলাওয়্যার, মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া এবং রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের সবকটিতেই বিশাল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন কেইসিককে পরাজিত করেন তিনি। পরে ট্রাম্প দাবি করেন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য হিলারির চেয়ে যোগ্য প্রার্থী তিনি। এই জয় আমার প্রত্যাশার চেয়েও অনেক বড়। সামনে আমাদের দায়িত্ব অনেক। আমাদের আইএস জঙ্গিদের পরাজিত করতে হবে, দেশের অর্থনীতিকে আবার চাঙ্গা করে তুলতে হবে। এত দায়িত্ব নেওয়া আমার ডেমোক্র্যাট বন্ধু হিলারির পক্ষে সম্ভব নয়। চলুন আমরা এক হয়ে আমেরিকাকে আবার মহাশক্তিশালী রাষ্ট্রে পরিণত করি। হিলারি তার নারীবাদী ঝান্ডা তুলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই বক্তব্য অস্বীকার করেন হিলারি। 5টি অঙ্গরাজ্যের মধ্যে ডেলাওয়্যার, মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া এবং কানেটিকাটে স্পষ্ট ব্যবধানে নিজ দলের বার্নি স্যান্ডার্সকে পরাজিত করেন এই ডেমোক্র্যাট ফ্রন্টরানার। পরে তিনি বলেন যে যাই বলুক দলকে এগিয়ে নিতেই কাজ করে যাবেন তিনি। আপনারা আমাকে বা স্যান্ডার্সকে যাকেই যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন নির্বাচিত করবেন, এখানে আমার বলার কিছু নেই। তবে ট্রাম্প বলছেন আমি নারী হওয়ার সুবিধা নেওয়ার চেষ্টা করছি। যদি নারীর স্বাস্থ্য ও সমবেতনের বিষয়ে কাজ করাকে উনি এভাবে বিবেচনা করেন তাহলে আমার কিছু করার নেই। দলীয় প্রাইমারির 4টিতেই হিলারির কাছে হেরে যাওয়ায় মনোনয়ন দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেলেন বার্নি স্যান্ডার্স। তারপরেও ভার্জিনিয়ায় আগামী প্রাইমারিতে হিলারিকে হারানোর আশা ব্যক্ত করেন তিনি। ভার্জিনিয়ায় মার্কিন নির্বাচনের ইতিহাসে একটি বড় পরিবর্তন দেখবেন আপনারা। সেখানেই নির্ধারিত হবে হার জিত। গত সপ্তাহে নিউ ইয়র্কে 30 লাখ ভোটার ভোট দিতে পারেনি। পারলে ফলাফলটা অন্যরকম হতো। এদিকে ট্রাম্পের কাছে ব্যাপক ব্যবধানে হারের পর অনেকটাই পিছিয়ে গেছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ। দলীয় রাজনীতিকরা তার সঙ্গে প্রতারণা করেছেন অভিযোগ করে সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বলে সমর্থকদের আশ্বস্ত করেন ক্রুজ। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এদিকে ক্যালিফোর্নিয়ার অ্যানাহেইমে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে বিক্ষোভকারীদের ওপর পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করেছে বলে জানায় গণমাধ্যম। বুধবার অ্যানাহেইমে একটি সমাবেশে অংশ নেয় ট্রাম্প সমর্থকরা। একই জায়গায় বিক্ষোভের আয়োজন করে ট্রাম্প বিরোধীরাও। স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম জানায় হঠাৎ করেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ পিপার স্প্রে ব্যবহার করলে চোখে মরিচের গুঁড়া ঢুকে অসুস্থ হয়ে পড়ে 2 শিশু। সংঘর্ষে আরো 3 জন আহত হওয়ারও খবর পাওয়া গেছে। পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ না করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি করেছে যুক্তরাষ্ট্র।
উত্তরের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে উত্তর কোরিয়া আবারও পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। উত্তরের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির আসন্ন সম্মেলন উপলক্ষে এ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় সিউল। ৩৬ বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির জাতীয় কংগ্রেস। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA আগামী 6 মে কংগ্রেস অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে। উত্তর কোরীয় সর্বোচ্চ নেতা কিম জং উনের জন্মেরও আগে 1980 সালে ওয়ার্কার্স পার্টির সবশেষ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন দলের কংগ্রেস অনুষ্ঠানকে সামনে রেখে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে দক্ষিণের পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়। উত্তরের পরমাণু কেন্দ্রে আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী যে কোনো সময় তারা আবারও পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে। আগামী মাসের শুরুর দিকে তাদের ক্ষমতাসীন দলের কংগ্রেস হবে, এর আগেই হয়তো তারা পরীক্ষাটি চালাবে। এর মধ্যেই পিয়ংইয়ং এর বিরুদ্ধে নতুন ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিল ওয়াশিংটন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে উত্তরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কিংবা সামরিক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেয়া হয়। উত্তর কোরিয়া যে হুমকি সৃষ্টি করেছে তা আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা আবারও তাদেরকে কোরীয় উপদ্বীপ ও আশেপাশের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে চলার আহ্বান জানাচ্ছি। অন্যথায় ওই অঞ্চলে আমাদের মিত্রপক্ষের নিরাপত্তার স্বার্থে পিয়ংইয়ং এর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা কিংবা আরো কঠোর অবরোধ আরোপের মতো বিকল্প ভেবে দেখা হবে। এবছরের শুরুর দিকে উত্তরের পরমাণু পরীক্ষা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর পিয়ংইয়ং এর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে এসব হুমকি ধমকির তোয়াক্কা না করেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখে উত্তর কোরিয়া। সবশেষ গত শনিবার সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। জেনেভায় সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে শেষ দফার বৈঠকের মধ্য দিয়ে তৃতীয় পর্বের শান্তি আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে সরকারি প্রতিনিধি দল। যদিও আলোচনার অন্য কোনো পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। এদিকে সিরিয়ার অবরুদ্ধ শহর দারায়ার মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে জাতিসংঘ জানিয়েছে সেখানকার প্রায় 4000 বাসিন্দা খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আলেপ্পো শহরে সরকারি বাহিনী এবং আসাদ বিরোধী বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলায় 8 শিশুসহ অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে আসাদ বিরোধী বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েক দফা বিমান হামলা চালায় সিরীয় বাহিনী। জবাবে সরকারি বাহিনীর সদস্যদের ওপর পাল্টা গোলা ছোড়ে বিদ্রোহীরা। উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় শিশুসহ অন্তত 30 জন নিহত হয় বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে 5 জন উদ্ধারকর্মী। সরকারি বাহিনীর সদস্যরা এখানকার একটি আবাসিক এলাকায় বিমান হামলা শুরু করে। বহু হতাহত হয়েছে। আমরা কয়েকজনকে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করেছি। কিছু দূরেই আরো বেশ কয়েকটি শিশুর নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা এখন সেখানে যাচ্ছি। এ অবস্থায় মঙ্গলবার জেনেভায় সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে শেষ দফার আলোচনার মধ্য দিয়ে এ পর্বের শান্তি সম্মেলন শেষ হয়েছে বলে জানিয়েছেন সরকারি প্রতিনিধি দলের প্রধান বাশার আল জাফারি। আলোচনা ফলপ্রসূ এবং গঠনমূলক হয়েছে বলেও জানান তিনি। জাতিসংঘ দূতের মতামত ও প্রস্তাব আমরা লিখিত আকারে গ্রহণ করেছি। পাশাপাশি বিরোধী পক্ষের সন্ত্রাসী তৎপরতা সম্পর্কেও আমরা আমাদের অবস্থান জানিয়েছি। বিদ্রোহীরা সহিংসতা ছড়ানোর মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট আরো ঘনীভূত করার চেষ্টা করছে। শত শত নিরীহ মানুষকে প্রতিদিন প্রাণ দিতে হচ্ছে। তারা আসলে চায় না শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমাধান হোক। এর মধ্যে জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থা জানিয়েছে প্রায় 4 বছর ধরে অবরুদ্ধ সিরিয়ার দারায়া শহরের মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সিরীয় সরকারের কাছে অজস্রবার অনুরোধ জানানো সত্ত্বেও আন্তর্জাতিক ত্রাণ সরবরাহে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংস্থার সমন্বয়ক স্টিফেন ও ব্রায়ান। প্রয়োজনীয় খাদ্য, পানি ও ওষুধের অভাবে সেখানকার প্রায় 4000 মানুষ মরণাপন্ন বলেও জানান তিনি। সিরিয়ায় যুদ্ধবিরতির কারণে এতদিন রুশ বিমান হামলা বন্ধ থাকলেও আসাদ বিরোধী বিদ্রোহীদের লক্ষ্য করে তা আবারও শুরু করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। ইরাকে যুদ্ধরত এক মার্কিন সেনা কর্মকর্তা ও পেন্টাগনের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানায় তারা। এদিকে সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে বিদ্রোহী সমর্থিত ও আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আরআর আল শাম এবং জয়শ আল ইসলামকে জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্য কর্মকার, সময় সংবাদ।
রাজধানী জুড়ে বিক্ষোভ ও সংসদ সদস্যদের দাবির মুখে অবশেষে নতুন 6 মন্ত্রীকে নিয়োগ দিয়েছে ইরাকি সরকার। মঙ্গলবার সংসদের স্পিকার সেলিম আল জুবুরি তত্ত্বাবধানে 170 জন সংসদ সদস্য ভোটের মাধ্যমে এই নতুন 6 মন্ত্রীকে নির্বাচিত করেন। স্থানীয় গণমাধ্যম জানায়, স্বাস্থ্য, পানি সম্পদ, শ্রম, শিক্ষা, বিদ্যুৎ ও সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি মনোনীত বাকি মন্ত্রী প্রার্থীদের পক্ষে বিপক্ষে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশজুড়ে দুর্নীতি বন্ধ করতে মন্ত্রিসভায় রদবদলের জন্য গেল কয়েক মাস ধরে বিক্ষোভ করে আসছে সাধারণ ইরাকিরা। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদ্রামাউত প্রদেশে আল কায়দার নিয়ন্ত্রণাধীন সবশেষ শহর গাইল বাওয়াজার আরব মিত্র রাষ্ট্রের সহায়তায় পুনরুদ্ধার করেছে দেশটির সরকারি বাহিনীর সদস্যরা। প্রাদেশিক রাজধানী মুক্কাল্লাহ সহ আরো বেশ কয়েকটি শহর নিজেদের দখলে নেয়ার দুদিনের মাথায় এই শহরটি পুনরুদ্ধার করল তারা। আল জাজিরা জানায়, মঙ্গলবার রাজধানী সানা থেকে প্রায় 800 কিলোমিটার অদূরে অবস্থিত গাইল বাওয়াজার শহরে প্রবেশ করে সরকারি বাহিনী ও আরব জোটের সেনা সদস্যরা। দিনব্যাপী আল কায়দার সদস্যদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় যৌথ বাহিনী। গত শনিবার তেল সমৃদ্ধ প্রদেশটির বিভিন্ন শহর আল কায়দার হাত থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে আরব জোটের সেনা সদস্যদের সহায়তায় অভিযান শুরু করে দেশটির সরকারি বাহিনী। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভুলে গেছেন মমতা, অভিযোগ সোনিয়া গান্ধীর। নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেস বামফ্রন্টের অস্তিত্ব থাকবে না, মন্তব্য তৃণমূল কংগ্রেসের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। পুরো গোলান মালভূমিতে চিরদিনের জন্য ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তেল আবিবের দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। সিরিয়ার কাছ থেকে দখলে নেয়া গোলান মালভূমিকে ইসরায়েলের অধিকৃত অঞ্চল হিসেবেই বিবেচনা করা হবে বলে একমত হয়েছেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। এদিকে জেরুজালেম ও পশ্চিম তীরের অধিকৃত স্থানে নতুন করে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা করতে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার কয়েকজন মুসলিম বিক্ষোভ করে। তারা মসজিদের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ইসরায়েলি পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে মসজিদ প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ফিলিস্তিনিদের ওপর লাঠিপেটা করে নিরাপত্তা বাহিনী। একই দিন পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের বিক্ষোভ কর্মসূচি বল প্রয়োগ করে ভেঙে দেওয়া হয়। ফিলিস্তিনি এক সাংবাদিকের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ছোড়ে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সাংবাদিক ওমর নাজ্জালের মুক্তির দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোনো অপরাধ ছাড়াই তারা আমাদের ভাইকে আটকে রেখেছে। জেরুজালেম ও পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতায় তেল আবিব যখন বিশ্বব্যাপী নিন্দিত, ঠিক তখনই গোলান মালভূমিতে চিরদিনের জন্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ বিষয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই গত সপ্তাহে তিনি জানিয়ে দেন, গোলান মালভূমি আর কখনো সিরিয়াকে ফিরিয়ে দেবে না ইসরায়েল। গোলান মালভূমি কৌশলগতভাবে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই তা ফিরে দেওয়ার কোনো প্রশ্নে ওঠে না। আন্তর্জাতিক মহলের এখন গোলানে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মেনে নেওয়ার সময় এসেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নেতানিয়াহুর বক্তব্য নাকচ করে দেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টাকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট চীনা প্রতিনিধি লিউ জেই। তবে জাতিসংঘে ইসরায়েলি প্রতিনিধি ড্যানি ড্যানন এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের এই অবস্থানকে অসার বলে মন্তব্য করেছেন। সিরিয়ায় চলমান গণহত্যা, শরণার্থী সমস্যা ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংকটের সুরাহা করার পরিবর্তে নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলের প্রতি গুরুত্ব দেয়াকে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ব্রিটেনের ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনাল্ডের সহযোগীর পদ থেকে পদত্যাগ করেছেন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য নাজ শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে জানায় গণমাধ্যম। এরই মধ্যে নিজের মন্তব্যের কারণে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন লেবার দলীয় ব্রিটিশ সংসদ সদস্য নাজ শাহ।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে 2014 সালে ফেসবুকে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব সমাধানের উপায় শিরোনামে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রে পড়ে থাকা ভূমিতে ইসরায়েলকে স্থানান্তর করে তাদের একটি অঙ্গরাজ্য করে নিতে পরামর্শ দেন, আর এতে করে ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডে স্বাধীনভাবে বাঁচার সুযোগ পাবে বলে উল্লেখ করেন তিনি। পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে জনগণকে দেয়া প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাজিত করতে কংগ্রেস এবং সিপিএম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার পশ্চিমবঙ্গে দলীয় প্রচারে এসে ক্ষমতাসীন দলের কঠোর সমালোচনায় লিপ্ত হন সোনিয়া। এদিকে নির্বাচনের ফলাফল প্রকাশের পর কংগ্রেস বামফ্রন্টের কোনো অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো ছবি ও তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আগামী 30 এপ্রিল কলকাতা সহ হুগলি এবং দক্ষিণ 24 পরগনার 3 জেলার পঞ্চম দফার ভোট গ্রহণ। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্য সরকারের প্রায় 1.5 ডজন মন্ত্রী ও বামফ্রন্ট কংগ্রেসের বেশ কয়েকজন হেভিওয়েট রাজনীতিকের সেদিন ভাগ্য পরীক্ষা হবে। গুরুত্বপূর্ণ সেই পর্বের ভোটের প্রচারেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন। মমতা দিদি অনেক বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু কোনো কথাই তিনি রাখেননি। আমি নিশ্চিত আগামীতেও রাখবেন না, তাই তাকে আর বিশ্বাস করার কিছুই নেই। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রত্যাখ্যান করে ভোটের মাধ্যমে জবাব দিন। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এবং হুগলির শ্রীরামপুরের সভায় দাঁড়িয়ে সোনিয়া গান্ধী যখন মমতার সমালোচনা করতে ব্যস্ত, ঠিক তখনই মমতাও কংগ্রেস বামফ্রন্টের জোটের আসন পাওয়ার হিসাব প্রকাশ করে কটাক্ষ করলেন। নির্বাচনের রেজাল্ট যখন বেরোবে তৃণমূল কংগ্রেসকে টানাটানি করবে না যে বাঁচাও 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 বলে। এই নির্বাচনে অনেকগুলো ইতিহাস তৈরি হবে। কি ইতিহাস? সিপিএম গোহারা হারবে, সাইনবোর্ড উড়ে যাবে, মানে উঠে যাবে। কংগ্রেস গোহারা হারবে, সিপিএম কংগ্রেস পার্টিটা উঠে যাবে। এদিকে মঙ্গলবার কলকাতার গণমাধ্যম জানায়, কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা রিপোর্টের দাবি এবার তৃণমূল সরকার গঠন করতে পারবে না। কংগ্রেস বামফ্রন্টের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট সরকার গঠনের দিকে এগুচ্ছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গোয়েন্দা রিপোর্ট নিয়েও সমালোচনা করেন। মানুষের মনে দোলা দিয়ে সময় সংবাদ, কলকাতা। মুম্বাইয়ে 2011 সালের সিরিজ হামলায় জড়িত সন্দেহভাজন এক ভারতীয় জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এটিএস এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে জয়নুল আবেদিন নামের ওই ভারতীয় মুজাহিদিন সদস্যকে গ্রেফতার করে। মুম্বাই বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতারের পর তাকে মহারাষ্ট্র আদালতে হাজির করা হয়। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী 6 মে পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন। জয়নুল মুম্বাই হামলাকারীদের বিস্ফোরক সরবরাহ করেছিল বলে অভিযোগ রয়েছে। 2011 সালের 13 জুলাই মুম্বাইয়ে 3 দফা বোমা বিস্ফোরণে 27 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। এশিয়ার 14টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল হার্ট অফ এশিয়া সম্মেলন। ভারত ও আফগানিস্তানের যৌথ সভাপতিত্বে মঙ্গলবার এ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আফগানিস্তানের সংঘাত বন্ধ করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাতে করণীয় নিয়ে আলোচনা চলছে বলে জানান ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিকাশ স্বরূপ। এ লক্ষ্যে ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রস্তাবও দেওয়া হয়েছে। সম্মেলনে আফগানিস্তান ছাড়াও ভারত পাকিস্তান স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হতে পারে। মূলত আফগানিস্তানের স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্ল্যাটফর্মকে সামনে রেখে হার্ট অফ এশিয়া জোট গঠন করা হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, গ্রিসের লেসবস দ্বীপে শরণার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, চলমান সংকট নিয়ে আলোচনায় ক্রোয়েশিয়া সফরে তুর্কি প্রেসিডেন্ট। পানামা পেপারস অর্থ কেলেঙ্কারির ঘটনা তদন্তের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠনের ঘোষণা দিয়েছে পাক প্রশাসন। কর ফাঁকির ঘটনায় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নাম আসায় পিটিআই সহ বিরোধীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে এ ঘোষণা দেন নওয়াজ।
বৈঠকে বিরোধীদের সঙ্গে বিষয়টি নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে না পড়তে নওয়াজকে পরামর্শ দেন তার উপদেষ্টারা। তাদের পরামর্শেই প্রধান বিচারপতির নেতৃত্বে এই জুডিশিয়াল কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী। চলতি মাসের শুরুতে পানামা পেপারসে কর ফাঁকি দিয়ে বাইরের দেশে অর্থের পাহাড় গড়ে তোলা ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় বিশ্বের রাজনৈতিক নেতাদের সঙ্গে নাম উঠে আসে নওয়াজ শরীফেরও, যদিও এই অভিযোগ অস্বীকার করেন তিনি। সাবেক আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে আটক করতে পাকিস্তান সহায়তা করেছে বলে জানিয়েছেন মার্কিন অনুসন্ধানী সাংবাদিক সেইমুর হার্শ। পুলিৎজার পুরস্কার বিজয়ী এই সাংবাদিক গত বছর এক অনুসন্ধানী প্রতিবেদনেই এমন তথ্য দিয়েছিলেন, তবে হোয়াইট হাউস তা ভুল বলে প্রত্যাখ্যান করে। এবছর নিজের নতুন বইয়ে আবারও একই দাবি করলেন হার্শ। চলতি সপ্তাহে প্রকাশিত তার দ্য কিলিং অফ ওসামা বিন লাদেন বইয়ে তিনি দাবি করেন তার অনুসন্ধানী প্রতিবেদন সত্য ছিল। সেখানে তিনি উল্লেখ করেন, পাকিস্তানের একটি ভবন থেকে লাদেনকে খুঁজে বের করার গল্প যেভাবে মার্কিন বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছিল তা ছিল মিথ্যা ও বানোয়াট। আসলে 2006 সালে ওসামা বিন লাদেনকে গ্রেফতার করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। 4 বছর তাকে আটক রাখার পর আইএসআই কর্মকর্তারা মার্কিন প্রশাসনের সঙ্গে এক গোপন চুক্তি করে। সে চুক্তি অনুযায়ী 2011 সালে মার্কিন বাহিনী এমনভাবে ওই ভবনে অভিযান চালায় যাতে মনে হয় ইসলামাবাদ বিষয়টি জানতই না। We wouldn't have to go across the river, but this does seem to be the only way that we can get to bin Laden's compound. ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এসব অঞ্চলের কোনো কোনো জায়গায় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে গোরাখপুর ও রাজপুরে তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষ। গত বছরের চেয়ে এসব এলাকার তাপমাত্রা অনেক বেশি অসহনীয় হয়ে পড়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। অনেক এলাকাতেই স্কুল কলেজ বন্ধ রাখার প্রস্তাব দিচ্ছেন অভিভাবকরা। আবহাওয়া দফতর জানিয়েছে, মে ও জুন মাসের পুরোটাতেই এই তীব্র দাবদাহ অব্যাহত থাকবে। তাপমাত্রাও 40-এর নিচে নামার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা। এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা বাড়ায় এই দাবদাহের কবলে পড়েছে এশিয়া ও আফ্রিকা। ভারতের অন্ধ্রপ্রদেশে একটি বায়োডিজেল কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মঙ্গলবার রাতে রাজ্যের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বিশাখাপট্টনমে এই দুর্ঘটনা ঘটে। রাতভর চেষ্টা চালিয়ে অবশেষে বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনীর সদস্যরা। কর্তৃপক্ষ জানায়, কারখানাটির ভেতরে 12 থেকে 18টি ডিজেল ভর্তি ট্যাঙ্কার বিস্ফোরিত হওয়ায় আগুনে লেলিহান শিখা মুহূর্তে পুরো কারখানা এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে সহায়তা করতে ঘটনাস্থলে পৌঁছান নৌবাহিনীর সদস্যরাও। গ্রিসের লেসবস দ্বীপের এক ডিটেনশন সেন্টারে বিক্ষুব্ধ শরণার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গ্রিস ও ডেনমার্কের অভিবাসন মন্ত্রীর শরণার্থীদের শিবিরটি পরিদর্শনের কিছুক্ষণ পরেই এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায়, দাঙ্গা বাঁধানো শরণার্থীরা তুরস্কে ফেরত পাঠানোর চলমান প্রক্রিয়ার আগে থেকেই বিক্ষুব্ধ ছিল। এদিকে শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতে দুদিনের সফরে ক্রোয়েশিয়ায় পৌঁছেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দমকা হাওয়ার দাপটে ছিন্ন ভিন্ন হবার জোগাড় শরণার্থীদের এই ছোট ছোট তাঁবুগুলো। 2 দিনের বৃষ্টির পর ঝড়ো হাওয়ার কবলে নাকাল গ্রিস সীমান্তের অস্থায়ী আশ্রয় কেন্দ্রটির 10,000-এরও বেশি শরণার্থী। দিন দিন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছে দাতব্য সংগঠনগুলো। বেশ কিছু তাঁবু নষ্ট হয়ে গেছে। এমন তীব্র বাতাসে এগুলোকে টিকিয়ে রাখা সত্যিই কঠিন। এখানে কিছু বিষধর সাপও দেখেছি আমরা। পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে আছে, তবে অবস্থা খুব সুবিধার নয়। প্রকৃতির বিরূপ আচরণকে এখানকার শরণার্থীরা মুখ বুজে সহ্য করলেও কর্তৃপক্ষের তুরস্কে ফেরত পাঠানোর প্রক্রিয়ার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে গ্রিসের লেসবোসের ডিটেনশন সেন্টারে আটকে থাকা অভিবাসন প্রত্যাশীরা। গ্রিস ও ডেনমার্কের অভিবাসন মন্ত্রীর পরিদর্শনের পরপরই এই দাঙ্গায় জড়িয়ে পড়ে তুরস্কে ফেরত যেতে অনিচ্ছুক ও এই প্রক্রিয়ায় ক্ষুব্ধ শরণার্থীরা। এখানে 4,300 শরণার্থী থাকলেও যুবকরাই বেশি সহিংস আচরণ করছে বলে জানান পুলিশের মুখপাত্র। এদিন
রাজধানী এথেন্সের একটি শরণার্থী শিবিরের পাশ দিয়ে বহন করে নিয়ে যাওয়া হয় আসন্ন অলিম্পিক গেমসের মশাল। মশালের প্রতীকী তাৎপর্য সিরিয়ায় সংঘাত বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করবে বলে প্রত্যাশা বোমায় আহত সিরীয় এক ক্রীড়াবিদের। শরণার্থী শিবির বা ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নেয়া ক্রীড়াবিদদের স্পষ্ট বার্তা দিতে চাই, এসব এলাকা ত্যাগ করে সবার রিও অলিম্পিকে যোগ দেওয়া উচিত। পলাতক জীবন ছেড়ে স্বপ্ন পূরণের যুদ্ধে তাদের অবতীর্ণ হওয়ার সময় এসেছে। এদিকে বুধবার 2 দিনের সফরে ইউরোপের আরেক দেশ ক্রোয়েশিয়ায় পৌঁছেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেতে ক্রোয়েশিয়ার সমর্থন পাওয়া এরদোয়ানের এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দ্বিপক্ষীয় আলোচনায় চলমান শরণার্থী সংকটও গুরুত্ব পাবে বলে বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম। জাহিদুর রহমান, সময় সংবাদ। গেল বছর ফ্রান্সের একটি বিপণী বিতানে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত আমেদি কুলিবালিকে অস্ত্র সরবরাহের অভিযোগে আটক এক ব্যক্তিকে বিচারের জন্য ফ্রান্সের কাছে হস্তান্তর করেছে স্পেন। 27 বছর বয়স্ক অ্যান্টনি দেভেনি নামের ওই ব্যক্তিকে স্পেনের দক্ষিণাঞ্চল থেকে চলতি মাসে আটক করে স্পেনের নিরাপত্তা বাহিনী। 2015 সালের জানুয়ারিতে প্যারিসের একটি সুপারমার্কেটে উগ্র ইসলামপন্থী জঙ্গি কুলিবালি গুলি চালিয়ে 4 জনকে হত্যা করে। ওই হামলার একদিন আগে সে এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে আমেদি কুলিবালি নিহত হয়। আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলীয় দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের একটি সেনা ব্যারাক থেকে 8 সেনা সহ অন্তত 11 জনের মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায় সকালে রাজধানী প্রায়ার উত্তরে মন্টেকোটা ব্যারাক থেকে ওই মৃতদেহগুলো উদ্ধার করা হয়। সম্প্রতি বিষণ্ণতায় ভুগতে থাকা ব্যারাক থেকে নিখোঁজ এক সেনা সদস্য তাদের সবাইকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 3 জন স্পেনের নাগরিক বলে জানা গেছে। তারা ব্যারাকে রক্ষণাবেক্ষণের কাজ করতেন বলেও জানা গেছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে সামরিক অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই বলেও সরকারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়। এছাড়াও ঘটনাস্থলে একটি পরিত্যক্ত গাড়ি থেকে 8টি কালাশনিকোভ রাইফেল ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির বিদ্রোহী নেতা রিক মাচার। মঙ্গলবার রাজধানী জুবায় ফিরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেন তিনি। মাচারের সরকারে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে কার্যকর হতে যাচ্ছে বিবাদমান 2 বিরোধী পক্ষের মধ্যকার শান্তি চুক্তি। এদিকে বিদ্রোহী নেতার সরকারে যোগ দেয়াকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সংস্থার শান্তিরক্ষা বিষয়ক সচিব হার্ভে ল্যাডাস এই ঘটনাকে শান্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও বর্ণনা করেন। গেল 2 বছরে দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের সহিংসতায় প্রাণ হারিয়েছে কয়েক হাজার নাগরিক। এছাড়া গৃহহীন হয়েছে 20 লাখেরও বেশি মানুষ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপসারণের বিষয়ে আনা একটি প্রস্তাবনায় নাগরিকদের স্বাক্ষর সংগ্রহ করছে সরকার বিরোধী কয়েকটি রাজনৈতিক দল। এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় জোটের নেতা জেসাস টোরেলবা জানিয়েছেন, মাদুরো সরকার দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা ঠিক করতে কিছুই করছেন না। এ কারণে তারা শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন চান। এর মধ্যে প্রায় 2 লাখ স্বাক্ষর তারা সংগ্রহ করতে পেরেছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এখনো 40 লাখ স্বাক্ষর সংগ্রহ করতে হবে। তারা আশা করছে নির্ধারিত সময়ের মধ্যে তা সংগ্রহ করা সম্ভব। নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে বিক্ষোভ করেছে বেলারুশের জনগণ। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা স্মরণ করে বিক্ষোভকারীরা ভেঙে দিয়েছে ফিনল্যান্ডে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেয়াল। এদিকে নিখোঁজ 45 শিক্ষার্থীর ব্যাপারে নতুন করে তদন্তের দাবিতে মেক্সিকোতে বিক্ষোভ করেছে কয়েক হাজার বিক্ষোভকারী। অন্যদিকে নতুন মহাসড়ক নির্মাণের কারণে প্রকৃতি পরিবেশের ক্ষতি হবে এমন অভিযোগ এনে বিক্ষোভ করেছে মেক্সিকোর বেশ কয়েকটি আদিবাসী সংগঠন। বেলারুশের রাজধানী মিনস্কে মঙ্গলবার বিক্ষোভ করেছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলার সময় তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্লেকার্ড ও ব্যানার। সেই সাথে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এ সময় বেলারুশের গ্রোদনো রাজ্যে অস্ট্রোভেস্টের নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ঠিক একইভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ফিনল্যান্ডের নাগরিকরা। ফিনল্যান্ডের উত্তরে ফেনোভৈমাতে রাশিয়ার তত্ত্বাবধানে তৈরি হওয়া নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছে কয়েকশো বিক্ষোভকারী। বিক্ষোভ চলার সময়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীরা এ সময় বিদ্যুৎ কেন্দ্রের দেওয়াল ভাঙার চেষ্টা চালায়। 40 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় 2 বছর আগে নিখোঁজ 45 শিক্ষার্থীর ব্যাপারে সরকারের ভূমিকা জানতে বিক্ষোভ করেছে মেক্সিকোর জনগণ। রাজধানী মেক্সিকো সিটিতে মঙ্গলবার নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার সহ কয়েক হাজার বিক্ষোভকারী মিছিলে অংশ নেয়। এই সময় বিক্ষোভকারীদের হাতে আলোর মশাল এবং নিখোঁজ শিক্ষার্থীদের ছবি বহন করতে দেখা যায়। নিখোঁজ শিক্ষার্থীদের ব্যাপারে সরকারি বক্তব্য প্রত্যাখ্যান করে ঘটনার পুনরায় তদন্তের দাবি জানায় তারা। এদিকে মহাসড়ক নির্মাণের বিরুদ্ধে মেক্সিকোর হোচিকাউটলা শহরে বিক্ষোভ করেছে কয়েকটি আদিবাসী সংগঠন। তাদের দাবি মহাসড়ক নির্মাণের কারণে পার্শ্ববর্তী বনের বহু গাছ কেটে ফেলতে হবে, সেই সাথে তাদের বাসস্থানও ভেঙে ফেলা হবে। এর ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি তারা গৃহহীন হয়ে পড়বেন। অন্যদিকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে সোমবার সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করে কয়েক হাজার বিক্ষোভকারী। বিক্ষোভ চলার সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়ে। এই সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 2013 সালে জাতীয় নির্বাচনে অনিয়ম তদন্তের দাবিতে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। শাশ্বত সত্য, সময় সংবাদ। 150 বছরেরও বেশি সময় পর এই প্রথমবারের মতো কয়েক মাসের জন্য বন্ধ থাকবে লন্ডনের বিখ্যাত বিগ ব্যানের ঘণ্টাধ্বনি। আগামী বছর সংস্কার কাজের জন্য এই ঘণ্টাধ্বনি বন্ধ থাকবে বলে জানায় বিবিসি। ক্লক টাওয়ারের ঢালাই করা ছাদে মরিচা পড়েছে এবং সিমেন্টের কাঠামোতে ফাটল দেখা দেয়ায় এর সংস্কার করা হচ্ছে। তাছাড়া ক্লক টাওয়ারের কাচের খণ্ডগুলো বদলাতে হবে। অবশ্য সংস্কার কাজ চলবে পুরো 3 বছর ধরে, আর এতে খরচ হবে 4 কোটি পাউন্ডেরও বেশি। বিগ ব্যান তৈরি করা হয় 1850 সালে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে 5 অঙ্গরাজ্যের সবকটিতে ট্রাম্পের জয়, 4টিতে জয় পেলেন ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আবারও পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে পিয়ংইয়ং, দাবি সিউলের। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো সিরিয়া বিষয়ে 3য় পর্বের জেনেভা শান্তি আলোচনা। আলেপ্পোয় সংঘর্ষে নিহত অন্তত 30। এবং গোলান মালভূমিতে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি প্রত্যাখ্যান নিরাপত্তা পরিষদের। অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।